ছাত্ররা, আগের ক্লাসে আমরা পড়েছিলাম যে প্রকৃতিতে কিছু ভারী মৌল আছে, যেমন ইউরেনিয়াম, পোলোনিয়াম, রেডিয়াম, থোরিয়াম। এই সমস্ত মৌলগুলোর ক্ষেত্রে আমরা দেখেছি যে ওদের মধ্যস্থ নিউট্রন এবং প্রোটনের অনুপাতটা 1.5-এর কাছাকাছি বা তার থেকে বেশি হয়। সেই জন্যে ওই মৌলগুলো দুঃস্থিত অবস্থায় থাকে এবং সেই দুঃস্থিত অবস্থাটা অতিক্রম করার জন্য সেই তেজস্ক্রিয় মৌল থেকে সাধারণত 3 ধরনের রশ্মি বেরোয়। সেই 3 ধরনের রশ্মি কী কী আমরা দেখিয়েছি। সেই 3 ধরনের রশ্মি আগের ক্লাসে আলোচনা করা হয়েছে যে সেই 3 ধরনের রশ্মি হচ্ছে আলফা রশ্মি, বিটা রশ্মি আর গামা রশ্মি। এখানে আগের পূর্ব পাঠের একটা পুনরালোচনা করছি, যেখানে দেখিয়েছি যে একটা ইউরেনিয়াম প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌল। সেই প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌল এখানে একটা পর্দা রাখা হয়েছে। সেই প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌল আর পর্দাটার মাঝখানে আমরা একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করেছি। তড়িৎ ক্ষেত্রের একদিকটা পজিটিভ এবং একদিকটা নেগেটিভ। সেই তেজস্ক্রিয় মৌল থেকে যে ধরনের রশ্মিগুলো বেরোচ্ছে তাদের আমরা কিছু কিছু প্রপার্টি দেখতে পাচ্ছি, যে কিছু রশ্মি আছে যারা তড়িৎ ক্ষেত্রের ঋণাত্মক পাতের দিকে বেঁকে গেছে। কিছু কিছু রশ্মি আছে যারা তড়িৎ ক্ষেত্রের, দেখতেই পাচ্ছিস, ধনাত্মক পাতের দিকে বেঁকে গেছে, এবং কিছু কিছু রশ্মি আছে যারা কোনো দিকেই বেঁকেনি, সোজা গিয়ে পর্দায় ধাক্কা মেরেছে। তো বিজ্ঞানীরা যে রশ্মিগুলো তড়িৎ ক্ষেত্রের ঋণাত্মক পাতের দিকে বেঁকে গেছে সেই রশ্মিগুলোর নাম দেওয়া হয়েছিল আলফা রশ্মি। আর আলফা রশ্মির, যেহেতু এটা তড়িৎ ক্ষেত্রের দিকে বেঁকছে, তাই আলফা রশ্মি নিশ্চয়ই পজিটিভ, কারণ নেগেটিভই পজিটিভকে আকর্ষণ করবে। সেই জন্য আলফা রশ্মি, মানে যেটা তড়িৎ ক্ষেত্রের ঋণাত্মক পাতের দিকে বেঁকে, সেটা হচ্ছে আলফা রশ্মি। আর যেটা তড়িৎ ক্ষেত্রের ধনাত্মক পাতের দিকে বেঁকছে তার নাম হচ্ছে বিটা রশ্মি। এই হিসেবে আমাদের এটা ব্যাখ্যা করা হয়েছে। আর যেটা কোনো দিকেই বেঁকছে না সেটা হচ্ছে গামা রশ্মি। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে এই গামা, আলফা, বিটা, গামা, এই 3টে রশ্মির তুলনামূলক আলোচনা করব। অর্থাৎ এই 3টে রশ্মির ধর্ম কীরকম, তারা কি কি করে, এই জিনিসটা নিয়ে আমরা জানব। এখানে আমি চার্ট করে দিয়েছি তুলনামূলক আলোচনা করার জন্য আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি। আমরা এক এক করে আলোচনা করি। আলফা রশ্মি কী লেখা আছে? যেহেতু আলফা রশ্মি, যে ছবিটা আগে আমি দেখালাম, তড়িৎ ক্ষেত্রে ঋণাত্মক পাতের দিকে বেঁকে যায়, তোরা ছবিটার সঙ্গে মিলিয়ে নিবি, দেখবি যে রশ্মিটা তড়িৎ ক্ষেত্রে ঋণাত্মক পাতের দিকে বেঁকছে তার নাম দেওয়া হয়েছে আলফা রশ্মি। যেহেতু সেটা ঋণাত্মক পাতের দিকে বেঁকছে, তাই আলফা রশ্মির প্রকৃতি কি? ধনাত্মক বা পজিটিভ, কারণ পজিটিভ বলেই সে তড়িৎ ক্ষেত্রে ঋণাত্মক পাতের দিকে বেঁকছে। আরও গবেষণা করে দেখা গেছে যে আলফা রশ্মির ভর হচ্ছে 4 একক, আর আধান হচ্ছে, যেহেতু পজিটিভ, +2 একক দিই, আলফা রশ্মির ভর হচ্ছে +2 একক। আলফা রশ্মিকে সাধারণত আমরা হিলিয়াম আয়ন বলি, He++ আয়ন, কারণ পর্যায় সারণীতে যে মৌলটা দেখেছিস, দেখ এই যে হিলিয়াম 2 4, হিলিয়াম পরমাণুর আধান হচ্ছে 4 একক আর ভর হচ্ছে, আধান হচ্ছে 2 একক আর ভর হচ্ছে 4 একক আলফা। তাহলে আলফা রশ্মি আসলে এগুলো তো উত্তেজিত অবস্থায় থাকে, তো সেগুলো আলফা রশ্মিকে কিন্তু হিলিয়াম পরমাণু বলবো না, আলফা রশ্মি হচ্ছে হিলিয়াম আয়ন। এটা হচ্ছে হিলিয়াম আয়ন অবস্থায় রয়েছে। এই হিলিয়াম আয়নটা বাতাস থেকে 2টো ইলেকট্রনকে গ্রহণ করে হিলিয়াম পরমাণুতে পরিণত হচ্ছে। এমনিতে কিন্তু হিলিয়াম পরমাণু নয়। আলফা রশ্মি আসলে হচ্ছে, ছোটো কোশ্চেন হিসাবে যদি যাই যে আলফা রশ্মি কী, আলফা রশ্মি হচ্ছে কিন্তু হিলিয়াম পরমাণু নয়, হিলিয়াম আয়ন, He++ আয়ন। এই হিলিয়াম ++ আয়নটা বাতাস থেকে 2টো ইলেকট্রন গ্রহণ করে তখন হিলিয়াম পরমাণুতে পরিণত হচ্ছে। সেই জন্য এখানে একটা প্রশ্ন থাকতেই পারে যে তেজস্ক্রিয় খনিতে হিলিয়াম গ্যাস পাওয়া যায় কেন? তেজস্ক্রিয় খনিতে হিলিয়াম গ্যাস পাওয়া যায় কেন? তাহলে তোরা এর উত্তরটা নিশ্চয়ই বুঝতে পেরে গেছিস যে যে কোনো একটা তেজস্ক্রিয় খনি, সেখানে প্রচুর পরিমাণে তেজস্ক্রিয় মৌল রয়েছে। তেজস্ক্রিয় মৌল থেকে সাধারণত আলফা, বিটা আর গামাই বেরোবে। আবার আলফা মানেই হচ্ছে হিলিয়াম আয়ন,
হিলিয়াম আয়ন বাতাস থেকে দুটো ইলেকট্রন গ্রহণ করছে, হিলিয়াম পরমাণু হয়ে যাচ্ছে। হিলিয়াম যদি পরমাণু অবস্থায় চলে আসে তাহলে এটা একটা নিষ্ক্রিয় মৌল, সেটা আর কারোর সাথে বিক্রিয়া করে না, সেই জন্য তেজস্ক্রিয় খনিতে হিলিয়াম গ্যাস পাওয়া যায়। হ্যাঁ, আর আলফা রশ্মি সব থেকে ভারী, আলফা রশ্মির ভর সব থেকে বেশি আর ভরবেগও সব থেকে বেশি। এবার আমরা আসছি বিটা রশ্মিতে। তাহলে বিটা রশ্মি কোনটা? যেটা তড়িৎ ক্ষেত্রের ঋণাত্মক পাতের যেটা তড়িৎ ক্ষেত্রের ধনাত্মক পাতের দিকে বেঁকে যাচ্ছে, সেইটা হচ্ছে বিটা রশ্মি। তাহলে বিটা রশ্মির প্রকৃতি কি? বিটা রশ্মি হচ্ছে ঋণাত্মক। কি বললাম? আলফা রশ্মি ধনাত্মক প্রকৃতির আর বিটা রশ্মি হচ্ছে ঋণাত্মক প্রকৃতির। আলফা রশ্মির যেমন ভর আধান মেপেছি আমরা, তেমনি এখানে বিটা রশ্মির ভর হচ্ছে নগণ্য আর আধান হচ্ছে -1 একক, মেপে দেখা গেছে। তাহলে বিটা রশ্মিটা আসলে কি? বিটা রশ্মি হচ্ছে ইলেকট্রন কণার স্রোত, কারণ একটা ইলেকট্রনের আধান হচ্ছে -1 একক আর ইলেকট্রনের ভর নগণ্য বা 0, সেই জন্য বিটা রশ্মিটা আর কিছুই নয়, ইলেকট্রনের স্রোত। আর গামা রশ্মিটা কি এখানে দেখাচ্ছি? গামা রশ্মিটা কি? যেহেতু দেখ গামা রশ্মি তড়িৎ ক্ষেত্রের কোনো পাতের দিকেই বেঁকে নেই, তাই গামা রশ্মি হচ্ছে নিস্তড়িৎ। গামা রশ্মির কোনো আধান নেই, কারণ এটা যদি এটা পজিটিভ, যেমন আলফা রশ্মিটা পজিটিভ, তাই এটা তড়িৎ ক্ষেত্রে ঋণাত্মক পাতের দিকে বেঁকে গেছে। আবার বিটা রশ্মিটা নেগেটিভ, তাই এটা ধনাত্মক পাতের দিকে গেছে। গামা রশ্মিটা কোনো দিকেই বেঁকবে না, ছবিটার সাহায্যে মিলিয়ে দেখে নে, কোনো দিকেই বেঁকছে না, তাই গামা রশ্মিটা হচ্ছে নিস্তড়িৎ। গামা রশ্মি আসলে এক প্রকার তড়িৎচুম্বকীয় তরঙ্গ, যেমন আলো এক প্রকার তড়িৎচুম্বকীয় তরঙ্গ, অর্থাৎ এটা সরল রেখায় চলে। হ্যাঁ, আরও তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্রে সমকৌণিক বিস্তারের ফলে এটা তৈরি হয়, এগুলো আমরা হায়ার স্টাডিতে গিয়ে পড়ব। যাই হোক, গামা রশ্মি হচ্ছে নিস্তড়িৎ। এবার ছাত্রছাত্রীদের মধ্যে অনেক একটা প্রশ্ন আসে যে স্যার আপনি তো বলেছেন তেজস্ক্রিয়তা পরমাণুর নিউক্লিয়াসের ঘটনা, অর্থাৎ তেজস্ক্রিয়তা এক প্রকার নিউক্লিয়াসের ঘটনা, তাহলে নিউক্লিয়াস থেকেই নিশ্চয়ই এই আলফা রশ্মি, বিটা রশ্মি আর গামা রশ্মিটা বেরোচ্ছে। আবার আপনি যখন আজকে আলোচনা করছেন যে আলফা রশ্মি হচ্ছে হিলিয়াম আয়ন, গামা রশ্মির কোনো আধান নেই, আবার বিটা রশ্মি ইলেকট্রন, কিন্তু আমরা তো জানি ইলেকট্রন থাকে নিউক্লিয়াসের বাইরে, ইলেকট্রন তো নিউক্লিয়াসে থাকতে পারে না, তাহলে নিউক্লিয়াস থেকে আবার ইলেকট্রন রূপে, বিটা রশ্মি রূপে ইলেকট্রন কি করে বেরোচ্ছে? এটা কিন্তু একটা প্রশ্ন আসে। কি বললাম? যে পরমাণুর, এখানে একটা প্রশ্ন, আমি ভালো করে লিখছি না, আমি মুখে বলে দিচ্ছি, তোরা লিখে নিবি প্রশ্নটা, যে পরমাণুর নিউক্লিয়াসে কোনো ইলেকট্রন নেই, ইলেকট্রন থাকে নিউক্লিয়াসের বাইরে বিভিন্ন কক্ষপথে, তা সত্ত্বেও পরমাণুর নিউক্লিয়াস থেকে বিটা রশ্মি রূপে ইলেকট্রন কিভাবে বেরোচ্ছে? এর উত্তর দিয়েছিলেন বিজ্ঞানী নিউট্রিনো বলে একজন বিজ্ঞানী। উনি কি বললেন? আমরা কি বলেছি যে পরমাণুর নিউক্লিয়াসে দুটো কণা থাকে, একটা হচ্ছে প্রোটন আর একটা হচ্ছে নিউট্রন। তো উনি বলছেন পরমাণুর ভেতরে যে নিউট্রন কণাটা রয়েছে, সেই নিউট্রনটা ভেঙে একটা প্রোটন, একটা ইলেকট্রন আর একটা অ্যান্টি পার্টিকেল, অ্যান্টি নিউট্রিনো তৈরি হয়। এর নাম হচ্ছে অ্যান্টি নিউট্রিনো। পার্টিকেল ফিজিক্সে নিয়ে যখন পড়বি, হায়ার স্টাডিতে 12 ক্লাসেও নেই, এগুলো সব গ্র্যাজুয়েশনে মাস্টার ডিগ্রিতে রয়েছে, এগুলো দরকার নেই আমাদের এখন জানা। এটা জানা প্রয়োজন যে বিটা রশ্মিটা কীভাবে বেরোচ্ছে। পরমাণুর নিউক্লিয়াসে যে নিউট্রনটা রয়েছে, সেই নিউট্রনটা ভেঙে একটা প্রোটন, একটা ইলেকট্রন এবং একটা অ্যান্টিপার্টিকেল, অ্যান্টি নিউট্রিনো তৈরি হচ্ছে। এই ইলেকট্রনটাই কিন্তু বিটা রশ্মি রূপে বেরোচ্ছে। কারণ এটা কিভাবে ইলেকট্রনটা তৈরি হয়েছে? পরমাণুর নিউক্লিয়াসে থাকা নিউট্রনটা ভেঙে এই ইলেকট্রনটা তৈরি হয়েছে। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে তুলনামূলক আলোচনা করলাম আলফা রশ্মি, বিটা রশ্মি এবং গামা রশ্মির। এবার আমরা যে জিনিসটা দেখব সেটা একটা তুলনা করছি। কিসের তুলনা? ভরের তুলনা। কে ভারী? আলফা রশ্মি হচ্ছে সব থেকে ভারী, তারপরে বিটা, তারপরে গামা। গামা সব থেকে হালকা, কারণ গামার আধানও নেই, ভরও নেই, কারণ এটা একটা তরঙ্গ, তড়িৎচুম্বকীয় তরঙ্গ। আলোর কি কোনো ভর আছে? বিটা রশ্মির ভর খুব এতটাই কম, 0 নয়, এতটাই কম যে একে নগণ্য ধরা হয়। আর আলফা রশ্মির ভর 4 একক, তাই আলফা রশ্মি সব থেকে ভারী। তাহলে যদি তুলনামূলক আলোচনা করি, তাহলে সব থেকে ভারী হচ্ছে আলফা আর সব থেকে হালকা হচ্ছে গামা। তাহলে এটাকে আমরা অধক্রমে সাজিয়েছি, আলফা, বিটা, গামা। ভরবেগ, যেহেতু ভরবেগ মানে কি? ভর আর বেগের গুণফল। যেহেতু আলফার ভর সব থেকে বেশি, তাই অবভিয়াসলি আলফার ভরবেগই সব থেকে বেশি হবে।
আয়নায়ন ক্ষমতা, এই জিনিসটা কি? আয়ন তৈরি করার ক্ষমতা। দেখো এখানে এক্স একটা পরমাণু, আয়ন কিভাবে তৈরি হয় তোমরা পড়েছো আগেও। আয়ন কিভাবে তৈরি হয়? এক্স একটা পরমাণু, এর একটা পরমাণু, একটা গ্যাসীয় পরমাণু। এক্স একটা পরমাণু, সেই পরমাণু থেকে যখনই একটা ইলেকট্রন বেরিয়ে গেল তখন সেটা একটা আয়নে পরিণত হলো, এটা একটা আয়ন। এবার এমনি এমনি করে তো ইলেকট্রন বেরোবে না, ইলেকট্রন বের করার জন্যে অনেক ক্ষমতার দরকার। যেমন আমি যদি কোনো বস্তুকে গরম করি, উত্তপ্ত করি, তাহলে তার মধ্যে যে পরমাণুগুলো রয়েছে এবং ইলেকট্রনগুলো রয়েছে সেগুলো উত্তেজিত অবস্থায় চলে আসবে, ছটফট করবে, সেগুলো বেরিয়ে যাবে। এবার ধর কোনো একটা রোগা পাতলা ছেলে বা মেয়েকে যদি একটা মোটা ছেলে বা মেয়ে ধাক্কা মারে, তাহলে সে ছিটকে পড়ে যাবে। যেহেতু আলফা রশ্মির ভর সব থেকে বেশি, তাই আলফা রশ্মি যখন কোনো পরমাণুটাকে গিয়ে ধাক্কা মারছে তখন সেখানের সর্ববহিস্থ কক্ষ থেকে ইলেকট্রনটা বেরিয়ে যাচ্ছে। যেমন আমি যদি একটা পরমাণুকে, আমি যদি যে কোনো একটা পরমাণু ধরছি, যেমন একটা সোডিয়াম পরমাণু ধরছি, সোডিয়াম পরমাণুর বাইরে 3টে কক্ষপথ আছে, সোডিয়াম কত? 11, তাই তো? তাহলে প্রথম কক্ষপথে 2টো ইলেকট্রন, তারপরের কক্ষপথে 8টা, তারপরের কক্ষপথে 1টা। তাহলে সোডিয়াম পরমাণুটাকে যখন গিয়ে কোনো একটা আলফা রশ্মি ধাক্কা মারছে তখন কি হচ্ছে, এই যে সর্ববহিস্থ কক্ষের যে ইলেকট্রনটা থাকে সেটা খুব আলগাভাবে আটকে থাকে, কারণ এর ওপর নিউক্লিয়াসের আকর্ষণ বলটা খুব নগণ্য, খুব কম হয়, এটা জাস্ট আটকে আছে। সেখানেই আলফা রশ্মি গিয়ে যখনই ওই পরমাণুটাকে ধাক্কা মারবে ওই সব থেকে আলগাভাবে যে ইলেকট্রনটা আছে বহিস্থ কক্ষে সেটা ছিটকে বেরিয়ে যাবে এবং পরমাণুটা তখন আয়নে পরিণত হবে। কিন্তু আমি যদি বলছি যে একটা রোগা পাতলা ছেলেকে, তার থেকেও রোগা পাতলা ছেলে এসে ধাক্কা মারছে, তাহলে কি তার কিছু হবে? সেই কেসটা হচ্ছে গামার। গামার তো নিজেরই ভর নেই, সে আবার ধাক্কা মেরে ইলেকট্রন কী করে বার করবে? তাই আয়নায়ন ক্ষমতা কার সব থেকে বেশি? আলফার সব থেকে বেশি, কারণ আলফা রশ্মি ভারী। এই ভারী রশ্মিটা যখন কোনো পরমাণুকে গিয়ে ধাক্কা মারছে সেখান থেকে ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে এবং পরমাণুটাকে আয়নে পরিণত হচ্ছে। তাই আয়নায়ন ক্ষমতা কার বেশি? আলফা রশ্মির। আলফার বেশি, গামার সব থেকে কম। আয়নায়ন ক্ষমতারও তুলনামূলক আলোচনা হলো। আর একটা প্রশ্ন রয়েছে এখানে, সেটা হচ্ছে ভেদন ক্ষমতা। ভেদন ক্ষমতা কিন্তু গামা রশ্মির বেশি, কারণ এ উচ্চ গতিশক্তি সম্পন্ন তড়িৎচুম্বকীয় তরঙ্গ এবং এর ভেদন ক্ষমতা সব থেকে বেশি হয়। আলফা রশ্মির ভেদন ক্ষমতা সবচেয়ে কম। তাহলে একটা তুলনামূলক আলোচনা করে দিয়েছি, ছবিটাও দেখিয়ে দিয়েছি, লিখে নিস। এবার নেক্সট যে টপিক আমরা পড়াবো এটা হচ্ছে কোনো তেজস্ক্রিয় মৌলের যখন বিঘটন ঘটে। বিঘটন মানে কি স্যার? কোনো তেজস্ক্রিয় মৌল যখন ভাঙে তখন আমরা বলেছিলাম যে তেজস্ক্রিয় পরিবর্তনটা হচ্ছে একমুখী পরিবর্তন, অর্থাৎ একটা পরমাণু থেকে আরেকটা পরমাণু তৈরি হলে সেখান থেকে নতুন করে কোনো নতুন পরমাণু তৈরি হয়, কিন্তু ব্যাক করে আর আসা সম্ভব নয়। তো এখানে আমরা বলবো যে তেজস্ক্রিয় বিঘটনের ফল বা ফাজানসডির গ্রুপ সরণ সূত্র, এই জিনিসটা আমরা আলোচনা করব এখন। তাহলে কি লিখেছি ব্যাপারটা? তেজস্ক্রিয় বিঘটনের ফল বা অথবা ফাজানসডির গ্রুপ সরণ সূত্র। ফাজান আর সডি দুজন বিজ্ঞানীর নাম, এটা আবিষ্কার করেছিল। এটা আমি বলছি কেন গ্রুপ সরণ সূত্র কথাটা আমি বলছি। প্রথমে দেখো লিখেছি আলফা বিঘটন। আলফা বিঘটন, ঠিক তো? কী লিখেছি? কোনো তেজস্ক্রিয় মৌলের নিউক্লিয়াস থেকে একটি আলফা রশ্মি বেরোলে উহার ভর সংখ্যা 4 একক এবং পারমাণবিক সংখ্যা 2 একক কমে যায়। কি বললাম? যে কোনো একটা তেজস্ক্রিয় মৌল, সেই তেজস্ক্রিয় মৌল থেকে যদি একটা আলফা রশ্মি বেরোয় তাহলে তার ভর সংখ্যা 4 একক এবং পারমাণবিক সংখ্যা 2 একক কমে যায়। উদাহরণসহ আমি এখানে ব্যাখ্যা করেছি। এক্স একটা পরমাণু, এর এই সংখ্যাটা হচ্ছে পারমাণবিক সংখ্যা, মাথারটা হচ্ছে ভর সংখ্যা। সেখান থেকে যদি একটা আলফা রশ্মি বেরোচ্ছে তাহলে সেখান থেকে যখন একটা আলফা রশ্মি বেরোচ্ছে তখন তার পারমাণবিক সংখ্যাটা কত ছিল? জেড কমে গেছে, 2 একক কমে যাবে, আর ভর সংখ্যাটা 4 একক কমে যাবে। এবার কেউ প্রশ্ন করবে যে স্যার কেন? ম্যাজিক নাকি? এটা কেন কমছে? তার কারণ হচ্ছে আমি পড়ালাম এক্ষুনি যে আলফা রশ্মি কিছুই নয়, আলফা রশ্মি হচ্ছে হিলিয়াম 2 4, তাই তো? আলফা রশ্মি মানে হচ্ছে হিলিয়াম 2 4, হিলিয়াম পরমাণু, অর্থাৎ একটা
তেজস্ক্রিয় মৌল সেখান থেকে যখন একটা আলফা বেরোচ্ছে মানে সেখান থেকে একটা হিলিয়াম বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ তার নিচে থেকে 2 একক, পারমাণবিক সংখ্যা 2 একক আর ভর সংখ্যা 4 একক কমে যাচ্ছে। আমি একটা উদাহরণ দিয়ে এখানে দেখিয়েছি, দেখো ইউরেনিয়াম পারমাণবিক সংখ্যা হচ্ছে 92, ভর সংখ্যা হচ্ছে 235। সেই রকম একটা ইউরেনিয়াম পরমাণু থেকে যখন একটা আলফা রশ্মি বেরোচ্ছে তখন তার নিচে থেকে 2 একক কমে যাচ্ছে, তাহলে 92টা হয়ে গেল 90, আর মাথা থেকে 4 একক কমে যাচ্ছে মানে ভর সংখ্যা 235 থেকে 4 বিয়োগ গেলে হয় 231। এইবার এইখানে একটা আমি পয়েন্ট লিখেছি, কেন গ্রুপ সরণ সূত্র, অর্থাৎ পর্যায় সারণীতে মৌলটার অবস্থান 2 ধাপ বাঁ দিকে সরে যায়। আমরা আধুনিক পর্যায় সারণীটাকে কিসের ভিত্তিতে সাজিয়েছি? আধুনিক পর্যায় সারণীটাকে আমরা পরমাণু ক্রমাঙ্ক এইটার ভিত্তিতে সাজিয়েছি। পরমাণু ক্রমাঙ্ক, নাম্বার অফ প্রোটনস, কটা প্রোটন আছে তার ভিত্তিতে। ঠিক আছে, তাহলে এই ইউরেনিয়াম পরমাণুটা থেকে যখন একটা আলফা বেরোচ্ছে তখন তার পারমাণবিক সংখ্যাটা 2 ঘর কমে যাচ্ছে, 2টো কমে যাচ্ছে 90। আমরা যদি ঠিক সেই সময়ই পর্যায় সারণীটা নিয়ে বসি, দেখো থোরিয়াম, প্যালাডিয়াম, ইউরেনিয়াম, তাহলে ছিল ইউরেনিয়াম ছিল ইউরেনিয়াম 92টা প্রোটন, একটা আলফা বেরিয়ে গেছে, আলফা বেরিয়ে যাওয়ার পরে সেটা হয়ে গেছে 90, অর্থাৎ পর্যায় সারণীতে সেটা 1 ঘর 2 ঘর কোন দিকে সরেছে? ডান দিক থেকে বাঁ দিকে 1 ঘর 2 ঘর সরে গেল। সেই জন্যই এটাকে বলা হচ্ছে গ্রুপ সরণ সূত্র। কোনো তেজস্ক্রিয় মৌল থেকে যখন একটা আলফা রশ্মি বেরোচ্ছে তখন তার পারমাণবিক সংখ্যা 2 একক আর ভর সংখ্যা 4 একক কমে যাচ্ছে, অর্থাৎ পর্যায় সারণীতে মৌলটার স্থানান্তর ঘটছে, বাঁ দিকে 2 ঘর সরে যাচ্ছে। ঠিক একই রকমভাবে বিটা বিঘটন, বিটা বিঘটন আমি আর লিখিনি, ওই একই লেখাটার মতো এটাতে যেমন লেখা আছে এটাও তেমনি লিখতে হবে। কোনো তেজস্ক্রিয় মৌল থেকে একটা বিটা রশ্মি নির্গত হলে ওর ভর সংখ্যার কোনো পরিবর্তন হয় না, কিন্তু পারমাণবিক সংখ্যা 1 একক বেড়ে যায়। পারমাণবিক সংখ্যাটা ওটাই যেমন ছিল, ভর সংখ্যা 4 একক আর পারমাণবিক সংখ্যা 2 একক কমে, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি ভর সংখ্যাটা একই থাকবে, অর্থাৎ যেটা ছিল সেটাই থাকবে, কিন্তু পারমাণবিক সংখ্যাটা 1 একক বেড়ে যাবে। এই যে একটা উদাহরণ দেখিয়েছি, XZA পারমাণবিক সংখ্যা ভর সংখ্যা, একটা বিটা বেরিয়েছে, দেখো ভর সংখ্যাটা A ছিল, নতুন যে মৌলটা তৈরি হয়েছে সেটাতেও এই আছে, কিন্তু এখানে ছিল Z, এখানে ছিল হয়ে গেছে Z+1। উদাহরণ দেখিয়েছি, ইউরেনিয়াম 92 235 বিটা বেরোচ্ছে, দেখো ভর সংখ্যার কোনো পরিবর্তনই হয়নি, 235-এ আছে, কিন্তু এটা 1 একক বেড়ে যাবে বলেছি, তাহলে 92 আর 1-এ 93, মৌলটা কি তৈরি হয়ে গেছে? নেপচুনিয়াম। অর্থাৎ 92 থেকে 93 কোন দিকে যাচ্ছে? বাঁ দিক থেকে ডান দিকে, অর্থাৎ এখানে ওই জন্য লিখেছি, অর্থাৎ মৌলটার অবস্থান পর্যায় শ্রেণীতে 1 ধাপ ডান দিকে সরে যায়। এই যে এখানে যদি আমরা দেখাই, ইউরেনিয়াম 92 ছিল, নেপচুনিয়াম আগেরটায় কি দেখছিলাম, আলফা বেরোলে 2 ঘর বাঁ দিকে সরে যাচ্ছে আর বিটা বেরোলে 1 ঘর ডান দিকে সরে যাচ্ছে। প্রথম ব্যাপারটা, আসল ব্যাপার হচ্ছে যে পর্যায় সারণীতে মৌলটার স্থানান্তর ঘটছে, সেই জন্যই এটার নাম হচ্ছে গ্রুপ সরণ সূত্র। তাহলে বোঝা গেছে ব্যাপারটা। এবার হয়তো কেউ প্রশ্ন করতে পারে যে স্যার কেন এটা 1 একক বেড়ে যাচ্ছে? কারণ আমরা দেখলাম বিটা রশ্মি মানে হচ্ছে একটা ইলেকট্রনের স্রোত, বিটা রশ্মি আর কিছুই নয়, ইলেকট্রনের স্রোত। তাহলে এটা যখন 92, তাহলে একটা বিটা বেরোচ্ছে মানে একটা ইলেকট্রন বেরোচ্ছে, তাহলে 92 মাইনাস -1, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে 93 হয়ে গেল। খুব ইজি ব্যাপার। এবার যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে গামা বিঘটন। দেখো গামা রশ্মির আধানও নেই, ভরও নেই, কিছুই নেই, সুতরাং গামা রশ্মি বেরোলে তার ভর সংখ্যা পারমাণবিক সংখ্যার কোনো পরিবর্তনই হয় না, কেবল উত্তেজিতা লেভেলটার পরিবর্তন হয়। কিভাবে ব্যাখ্যা আমি করছি। তাহলে কি বলবো, কোনো তেজস্ক্রিয় মৌল থেকে একটা একটা গামা বেরোলে তার ভর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যার কোনো পরিবর্তনই হবে না, কেবলমাত্র উত্তেজিতা স্তরের বা শক্তি স্তরের এনার্জি লেভেলের পরিবর্তন ঘটবে। কি হয় না, কোনো তেজস্ক্রিয় মৌল থেকে অনেকজনের ধারণা হচ্ছে যে স্যার এটা এরকম খুব সিস্টেমেটিক ওয়েতে চলে, যে একটা তেজস্ক্রিয় মৌল থেকে প্রথমে একটা আলফা বেরোলো, তারপর একটা বিটা, তারপর একটা গামা, আবার একটা আলফা, আবার একটা বিটা, আবার একটা গামা, এরকম নয়।
কোনো তেজস্ক্রিয় মৌল থেকে এক ঝাঁক আলফা বেরোবে, এক ঝাঁক বিটা বেরোবে, তারপর আবার আলফা বেরোবে, আবার বিটা বেরোবে। এইরকম ক্রমাগত আলফা আর বিটা বেরোতে বেরোতে যখন পরমাণুটা খুব উত্তেজিত হয়ে যাবে, তখন সেই অতিরিক্ত শক্তিটাকে ও গামা রশ্মি রূপে বার করে দিয়ে কিছুটা শান্ত হবে। প্রথমে কোনো তেজস্ক্রিয় মৌল থেকে গামা রশ্মি বেরোবে না। প্রথমে কোনো তেজস্ক্রিয় মৌল থেকে আমি ধরলাম 100টা আলফা রশ্মি বেরোলো, 100টা আলফা বেরোলো, 200টা বিটা বেরোলো, আবার 300টা আলফা বেরোলো, 50টা বিটা বেরোলো। এরকম করতে করতে পরমাণুটা অতিরিক্ত উত্তেজিত হয়ে যায়। সেই অতিরিক্ত উত্তেজিত অবস্থা থেকে একটু তার এনার্জি কম করার জন্যে বা সুস্থিতি লাভের জন্যে সে অনেকটা পরিমাণ শক্তি এই গামা রশ্মি ফোটন রূপে, গামা রশ্মির শক্তি খুব বেশি, গামা রশ্মি রূপে সেই শক্তিটাকে সে বার করে দেয়। তাহলে এই হলো আমাদের আলফা, কোনো তেজস্ক্রিয় মৌল থেকে আলফা, বিটা এবং গামা রশ্মি বিঘটনের ফল। আলফা, বিটা, গামার তুলনামূলক আলোচনা আমরা করলাম এবং সর্বোপরি যেটা আমরা দেখলাম এতক্ষণ পর্যন্ত সেটা হচ্ছে প্রাকৃতিক তেজস্ক্রিয়তা। নেক্সট দিন আমরা যেটা পড়ব সেটা হচ্ছে কৃত্রিম তেজস্ক্রিয়তা। এটা মনুষ্য সৃষ্ট, এটা মানুষ তৈরি করেছে, এটা ঈশ্বর তৈরি করেনি। প্রাকৃতিক একই ঘটনা ঘটবে, কিন্তু এটা ঈশ্বর প্রদত্ত নয়, এটা মানুষ সৃষ্টি করেছে কৃত্রিম তেজস্ক্রিয়তা। এটা আমরা নেক্সট দিন আলোচনা করব। কারোর কোনো প্রশ্ন থাকলে সে কমেন্ট বক্সে জানাবে বা জিজ্ঞেস করবে।